এত শান্ত জায়গা, এত গাছপালা, শহরের ধুলোর শব্দ কোথাও নেই। মনে হচ্ছে মাথাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে বাবাজি, হঠাৎ থেমে গেলেন কেন? না মানে, এসব এত কাছ থেকে কখনো দেখিনি। শহরের ছেলে আমি, তাই দেখছি আর কি। তাই কও, তাইলে তো একেবারে ঠিক সময়ে আইসো গো। এই শীতে খেজুর গাছে আমাগর রত্ন, আমাগর রত্ন গো। আপনারা কত সকালে কাজ শুরু করেন? ভোর 4টায়। তখন রস মিষ্টি হয়। রস নষ্ট হইলে গুড় নষ্ট, গুড় নষ্ট হইলে বউয়ের আবার মুখ নষ্ট। আপনারা ক্লান্ত হন না? ওই কিন্তু এই গাছগুলা নামাগর সংসারের হাল। যত্ন করলে ভালো রস পাওয়া যায়। শহরে কি এমন রস আর পাওয়া যায় বাবা? না, শহর মানেই ধুলো বালি আর যা ইচ্ছে তাই। দেখো, এই রসটা আজ দারুণ হইব। কুয়াশা যত বেশি, রস তত মিষ্টি। তাহলে আজ গুড়ও ভালো হবে। হ, ভালাই হইব। তা তুমি কোথায় যাইতাছো বাবা? আমি মামা বাড়ি যাচ্ছি। আমি যাই তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ, কে ওখানে? কে আপনি? কোনো সমস্যা? আমার নাম হিমেল। আমি মামা বাড়ি যাচ্ছি। আপনি কিছু বলবেন? এই দাঁড়ান, দাঁড়ান। এ, যা, কোথায় চলে গেল? মানুষ ছিল নাকি আমি ভুল দেখলাম? গ্রামে এসে প্রথম দিন এরকম রহস্য। বাহ! চলো হিমেল, ভয় পেলে চলবে না। তুমি তো শহরের ছেলে, তাই না? মা, ভাইয়া আসতে এত দেরি কেন করছে? তুমি তো বলেছিলে বিকেলের মধ্যে চলে আসবে। আরে রিঙ্কি, শহর থেকে এতটা রাস্তা, আসতে তো সময় লাগবেই। তবু আমি সেই সকাল থেকে তাকে নিয়ে গান বানিয়েছি। ভাইয়া আসবে আজ, রিঙ্কির সাথে খেলবে আজ। এত সুন্দর গান, সে তো শুনতে পাচ্ছে না। আরে, আসলে তো সব শুনতে পাবে। তুই তো আমার গানের পাখি রে। মামি, কেমন আছো? আরে রিঙ্কি, তুই কেমন আছিস? ভাইয়া, ভাইয়া এসেছি, ভাইয়া এসেছি। আরে বাবা হিমেল, বড়ই তো হয়েছিস। এই, কই ছিলি এতক্ষণ? আমি তো দুপুর থেকে রাস্তার দিকে তাকিয়ে আছি। ও, আমাদের রানী রিঙ্কি এতক্ষণ অপেক্ষা করছে। হুম, তুমি এলে আর অমনি হাওয়া পর্যন্ত গরম লাগছে। হাওয়া হাঁটবে আবার? দুষ্টুমি করিস না। দুষ্টুমি না, সত্যি বলছি। প্রথমে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, আর তারপর হঠাৎ গরম। তুমি কি খুব তাড়াতাড়ি হাঁটছিলে? হ্যাঁ, আমি কি তোমার মতো নাকি যে আস্তে হাঁটবো? হুম। জানি তো আমি। চলো চলো, তোমার জন্যে মুরগি আর রুই মাছ রান্না হচ্ছে। মামি, তোমার রান্নার গন্ধই তো আলাদা। ভাইয়া, তুমি আমাকে এবার শহরের গল্প শোনাবে আর সিনেমা দেখাবে। সবই দেখাবো। এই যে, শহরের বাঘ এসে গেছে নাকি? কিরে হিমেল, রাস্তা চিনতে সমস্যা হলো নাকি? এত দেরি করলি যে? না 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 না, তেমন কিছুই না। একটু অদ্ভুত লাগছিল রাস্তা। গ্রামের রাস্তা অদ্ভুত হয়, তোর শহরের মতো এত সোজা না রে। হুম।
তুমি কিছু দেখেছো তাই না? না রে, চল গল্প করি। ভাইয়া, কিন্তু সাবধানে খেও, বেশি ঝাল। আমি মাকে কম দিতে বলেছিলাম, কিন্তু তাও বেশি ঝাল হয়ে গেছে। আরে বাহ, তুই তো ঠিক শহরের মতো কথা বলতে শিখে গেছিস রে। কবে কবে বড় হয়ে গেলি? আমি তো বড়ই, 10 বছর হয়েছি। হ্যাঁ রে হ্যাঁ, বড়ই তো। সারাদিন শুধু হিমেল ভাইয়া হিমেল ভাইয়া, সেই যেন পুরো গ্রাম বাতাস বদলায়। মামি, আপনার রান্নার গন্ধেই তো মানুষ বদলায়। কেমন লাগছে রে? শহরের ধুলাবালু ছেড়ে এসেছিস, একটু ফ্রেশ লাগছে না? অনেক, মনে হয় যেন সময় এখানে ধীরে চলে। কি রে, কি দেখলি? একটা কালো ছায়া গাছের পাশে দাঁড়িয়েছিল, চোখের পলকে উধাও। ভাইয়া, তুমি কি বনের দিক দিয়ে এসেছিলে? হ্যাঁ তো, কেন? ওর দিকটায় নাকি রাতে কে যেন ঘোরাফেরা করে, মানুষ না, ছায়ার মতো। আমাদের ক্লাসের রহিমও পড়ে। একবার সে রাতে দেখেছে লম্বা কালো কাপড় পরে জঙ্গলের ভেতর কেউ হাঁটছে। এই রিঙ্কি, ওসব কথা খাওয়ার সময় বলিস না তো। শোনো না হিমেল, বাচ্চারা এসব বানায়। গ্রামের ছেলে মেয়েদের গল্প শুনলে ভয় পাবে তুমি। আরে মা, আমি বানাইনি, সত্যি সত্যি দেখেছে সবাই, বনের বুড়ো মানুষটা। চুপ, এসব কথা রাতে বলা ঠিক নয়। ঠিক আছে ঠিক আছে, আমি ভয় পাচ্ছি না। কিন্তু রিঙ্কি, গল্পটা পরে শোনাবি কেমন? রাতে পুকুরে বসে শোনাবি গল্প, ঠিক আছে? সত্যি বলছো? তাহলে আমি আরো ভয়ঙ্কর গল্প বলবো। যাক, শুরু হলো। তোরা দুই ভাই বোন এক হলে আর শান্তি থাকে না। এত ভয় কেন? ছায়াটা কি সত্যি কেউ নাকি? এই গ্রামের নীরবতার মধ্যেও কি এক অদ্ভুত শব্দ থাকে, যেন কেউ তাকিয়ে আছে। ভয় পেলি নাকি? আরে মামা, আপনি? আমি ভাবছিলাম বুঝি সেই কালো ছায়াটা আবার এসেছে। ছায়া? গাছের নিচে আলো অন্ধকার হলে সবই ছায়া লাগে রে। কিন্তু মামা, বিকালে আসার পথে সত্যিই দেখেছিলাম মানুষের মতো, আবার মানুষের মতোও না। হিমেল, তোকে একটা কথা বলি। কি কথা? এই গ্রামের পাশেই ওই ছোট জঙ্গলটা, বছর 10 আগে মানুষ হারাতো ওখান থেকে। লোক হারাতো? কিভাবে? কেউ জানে না। কেউ বলতো বন্য জন্তু, কেউ বলতো ডাকাত, আবার কেউ বলতো কুয়াশার নিচে কেউ যেন ঘুরে বেড়ায়। রিঙ্কিও বলছিল অমন কিছু। আপনি বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের কথা না, আমি নিজে দেখেছি একবার। আপনি দেখেছেন? কি দেখেছিলেন? এক শীতের রাত, খেজুরের রসের হাড়ি পাহারা দিচ্ছিলাম। হঠাৎ দেখি দূরে দাঁড়িয়ে একটা লম্বা ছায়া, পুরো কালো কাপড়ে ঢাকা, মানুষের মতো দাঁড়ানো, কিন্তু তার চোখ দুটো ছিল লাল, যেন অন্ধকারে জ্বলছিল। তারপর? চোখের পলকে অদৃশ্য। আমি দৌড়ে গিয়ে দেখি মাটিতে শুধু পায়ের চিহ্ন, খুব অদ্ভুত চিহ্ন, মানুষের মতো, আবার মানুষের মতোও না। মামা, আজকে আসার পথে যে ছায়াটা আমি দেখেছিলাম, সেটা কি একই? হিমেল, গ্রামের জঙ্গলকে হালকা করে দেখিস না বাবা। মামা, যদি এটা মানুষ না হয় তাহলে? চুপ, এমন রাতে এসব কথা বলা ঠিক নয়। চল চল, ঘরে যাই, কাল সকালে কথা বলবো, চল।
তুমি এত রাতে আমার সাথে গল্প করতে চেয়ে তো ঘুমিয়ে গেলে। কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি। আজ বলবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? ভাইয়া, আজকে আমরা খেজুরের রস খেতে যাচ্ছি। ঠিক আছে রানী রিঙ্কি, চলো যাই। কাকু, আমাকেও রস দাও। এই নাও, খেয়ে দেখো কেমন হইছে। আহ, এই গন্ধ শহরের কোনো জুসের দোকান দিয়েও পাওয়া যায় না। আচ্ছা ভাইয়া, আজ খাওয়ার পর আমরা পিকনিক করলে কেমন হয়? পিকনিক? রিঙ্কি, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, নদীর ওপরে জঙ্গলের ধারে। আমি দেখেছি সেখানে খুব সুন্দর জায়গা। চলো না, বাবা মাকে তুমি রাজি করাবে ভাইয়া। ঠিক আছে, তবে রান্না ও খাবারের সবকিছুই তো ব্যবস্থা করতে হবে। চলো, আজ দুপুরে আমরা তাবু বানাবো আর রান্না করবো। হ্যাঁ, তা তো করবই। ভাইয়া, তুমি কি বাবা মাকে রাজি করাবে তো? আরে, আমার রিঙ্কি রানী বলেছে আর আমি করব না, এটা কখনো হয় নাকি? আচ্ছা ভাইয়া, আমাকে একদিন শহরে নিয়ে যাবে? কেন নেব না, অবশ্যই যাবি। তবে শহর তোমাদের গ্রামের মতো এত ভালো না। সব সময় গাড়ির হর্ন, ধুলো, ময়লা এগুলো লেগেই থাকে। তাহলে তো আমাদের গ্রামই ভালো। হিমেল আর রিঙ্কি গল্প করতে করতে হেঁটে চলে। সকালে দু ভাই বোন কোথায় বেরিয়েছিলি শুনি? আমি আর ভাইয়া খেজুরের রস খেতে গিয়েছিলাম। তা তো বেশ ভালোই করেছিস। মামি, আমার একটা আবদার আছে। তাই নাকি? তা শুনি কি আবদার? মামি চলেন, আমরা সবাই মিলে পিকনিক করি। এইটা তো খুব ভালো কথা। ঠিক আছে হিমেল, তা তোমরা কোথায় পিকনিক করবে শুনি? আমি চাই নদীর ওপারের জঙ্গলের ধারে যাই, সেখানে তাঁবু পেতে বসতে পারবো, রান্না করতে পারবো। কিন্তু সাবধান হিমেল, ওদিকে কম যাওয়াই ভালো। কালো ছায়ার মতো মানুষ দেখা গেছে বলে শুনেছি, ওদিকে না যাওয়াই ভালো। না 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 বাবা, আমরা ওখানেই যাব। মামা, ঝুঁকি আছে, কিন্তু আমরা সবাই একসাথে থাকলে কিছুই হবে না, সতর্ক থাকলেই হবে। ইয়ে ভাইয়া, তাহলে আমরা ওখানেই যাচ্ছি। বেশ মজা হবে। ঝোপঝাড়, নদী, পাখি। নদী জঙ্গল সবই ঠিক আছে, কিন্তু খেলাধুলা করতে গিয়ে কেউ পড়ে গেলে তো বিপদ হবে। মামি, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে কিভাবে কি করতে হবে সব ঠিক করো। পথ, তাঁবু, রান্নার জিনিসপত্র সব ঠিকঠাক রাখতে হবে তো। তাহলে আমরা নদীর পাশ দিয়েই পার হব। জঙ্গলের ধারে তাঁবু পেতেছি, রান্না হবে চুলায়, মাছ, মাংস, সবজি। খেলা আর গল্পের সময় তো থাকবেই। আর কিছু কি বাদ পড়ছে নাকি? সব তো ঠিকঠাক মনে হচ্ছে, আর কিছু বাদ থাকছে বলে তো মনে হয় না। ভাইয়া, সত্যি অনেক মজা হবে। আমরা যদি ওই কালো ছায়াটা দেখতে পাই। আসলে আমরা কি ভয় পাই নাকি? এখন চুপ থাকো। মামি, মামি কি বলে শুনি। আমি আর তোমার মামা সব করব, তুমি শুধু এই চটফটানি রিঙ্কি বুড়িকে দেখে রেখো। ঠিক আছে মামি, আমি থাকতে আবার রিঙ্কি রানীর কিছু হতে পারে নাকি? চলো, সব জিনিসপত্র গুছাই। আমি ব্যাগ নিয়ে আসছি ভাইয়া। সব ঠিক আছে। কারো কি আলো নেওয়ার কথা মনে আছে? চিন্তা করো না মামা, আমি সেই ব্যবস্থাও করে ফেলবো। কালো ছায়া, মনে হচ্ছে সে এখনো আমাদের নজর রাখছে।
তবে আজ আমরা পিকনিক করব, রিস্ক নিয়ে হলেও আমরা পিকনিক করব। সবকিছু ঠিক থাকবে তো? রিঙ্কি, একা একা কোথাও যাবি না কিন্তু। কোথাও যেতে হলে আমাকে ডাকবি। ঠিক আছে ভাইয়া, পানিটা দেখতে খুবই দারুণ, তাই না ভাইয়া? নৌকা নিজের মতো দুলছে। আহ, একটু অদ্ভুত না? ভাইয়া, কেউ আছে কি? ধুর ধুর পাগল, কিচ্ছু না। পানি এমনি এমনি দোল খাচ্ছে আর কি। ও হিমেল, আর ভয় পেও না। ও স্থির দাঁড়িয়েছে, কেউ হয়তো শুধু পাহারা দিচ্ছে। কি হলো, তোমরা দুই ভাই বোন কি কথা বলছো চুপি চুপি? একটু শুনি। ওরা তো মনে হচ্ছে ভুলেই গেছে যে আমরাও আছি। হিমেল, কি ভাবছো তুমি? না মামা, আমরা প্রায় চলে এসেছি, দেখো। তাই তো দেখছি, কথা বলতে বলতে এত তাড়াতাড়ি চলে এলাম। আমি খাবারের জায়গাটা ঠিক করি। ভাইয়া, আজকে সত্যি অনেক মজা হবে। ভাইয়া, দড়িটা দড়িটা কেউ ছিঁড়েছে? কি কোথায়? কেউ নেই। ঠিক আছে, হয়তো বাতাসে বা পাথরের কারণে ছিঁড়ে গেছে। চিন্তা নেই রিঙ্কি, কোনো চিন্তা নেই। না ভাইয়া, আমি দেখেছি। এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কেউ দাঁড়িয়েছিল, আবার হঠাৎ উঠাও। কি হলো তোমাদের? কিছু না মামি। হিমেল, তুই সাবধান। আজকের সন্ধ্যা কুয়াশা একটু বেশি। শব্দ, শরীর সব ঠিকঠাক, কিন্তু চোখ রাখার দরকার আছে। ভাইয়া, আমার কিন্তু সত্যি ভয় লাগছে। আমার রিঙ্কি রানী এখনো ভয় পাচ্ছে, এটা ভাবা যায়? কে ভয় পাচ্ছে শুনি? কালো ছায়া? কালো ছায়া কি আজও আমাদের লক্ষ্য করছে? রিঙ্কি ভয় কেন পাচ্ছে? ভাইয়া, ভাইয়া শুনছিস? কেউ আছে? না রিঙ্কি, কিছু নেই। তুমি না সাহসী মেয়ে, ভয় কেন পাচ্ছ? ও, ওই জায়গাটা এত কালো দেখাচ্ছে কেন? শুনছো? কে ওখানে? সামনে আসো। আগে তোমাকে দেখেছি, তুমি আমাকে কেন অনুসরণ করছো? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? কে আছে ওখানে? ছায়া মূর্তিটি ধীরে ধীরে সামনে এগোয়। তার পুরো শরীর ঢেকে আছে এমন এক অন্ধকার, যেটা চারপাশের সব অন্ধকারের থেকেও বেশি ঘন। তুমি কেন আমার কাছে আসছো? আমি কি করেছি তোমার? আজ তোমাকে আমার উত্তর দিতেই হবে। কে তুমি, বলো। ওরা আমার জঙ্গলের পশু মেরে ফেলেছে অনেক, আর আমাকেও। তোমার কি হয়েছে? আর কারা এই জঙ্গলে নিরীহ প্রাণী মারত? শহর থেকে কিছু লোক অনেক আগে আসতো এখানে পশু শিকার করতে। এই নিরীহ প্রাণীকে কেউ কিভাবে মারতে পারে? কত নিষ্ঠুর ওরা! এখানে কেউ আসতে পারে না, আমি কাউকে এখানে আসতে দেই না, কিন্তু আজ তোরা এখানে এসেছিস। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা এখানে কোনো প্রাণীর ক্ষতি করব না। আমাদেরকে বিশ্বাস করতে পারেন। তুই যে সত্যি কথা বলছিস তার কি প্রমাণ আছে? কোনো প্রাণীকে মারা এটা আমরা একদম পছন্দ করি না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি বিশ্বাস না হয় তাহলে তুমি দূর থেকে দেখবে, কেমন? ঠিক আছে, আমি তোদের বিশ্বাস করলাম। তবে আমার বন্য প্রাণীর কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোদের কাউকে ছাড়ব না।
এটা আমি বলে দিলাম। ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার কথা। তবে আমার একটাই অনুরোধ, তুমি আমার পরিবারকে ভয় দেখাবে না, আমার সামনে আর আসবে না। ঠিক আছে, আসবো না। হিমেল, কি করছো ওখানে? দ্রুত এখানে আসো, কখন থেকে তোমাকে খুঁজছি। কই গেল? কি হয়েছে? তুমি এখানে কি করছো? রিঙ্কি কখন থেকে তোমাকে খুঁজছে? এমনি এখানে ঘুরে দেখছিলাম আর কি। চলুন তাহলে যাই। তারপর তারা দুজন পিকনিকের জায়গায় ফিরে আসে। রান্না প্রায় শেষের দিকে, আর রিঙ্কি হিমেলের অপেক্ষা করছে। দুই ভাই বোনের মান অভিমানের পালা। এবার সবাই খেতে বসতে হবে, রান্না হয়ে গেছে। এবার জমিয়ে খেতে হবে। আহ, কতদিন পর এমন করে নিঃশ্বাস নিতে পারছি, খাওয়া দাওয়া হচ্ছে। সত্যি মামা, শহরে তো এমন কিছু পাওয়া যায় না। সত্যি অনেক ভালো লাগছে। এটা কিন্তু আমার রিঙ্কি রানীর জন্যই সম্ভব হয়েছে বলতে হয়। কি রিঙ্কি রানী, তাই না? তুমি না আসলে বাবা তো এখানে কখনোই আসতো না, এই ভয়ের জন্যই। আর কোনো ভয় নেই, তবে একটা কথা সবাই মনে রেখো। কি কথা হিমেল? বনের কোনো নিরীহ প্রাণীকে কখনো শিকার করতে আসবে না, তাদেরকে কখনো কোনো ক্ষতি করবে না। এটা তোমরা আমাকে কথা দাও, কথা দাও আমাকে। বনের এই নিরীহ প্রাণীকে আমরা কখনোই কোনো ক্ষতি করব না। আর আমি প্রতিজ্ঞা করছি, এমন কাজ কেউ করতে আসলে আমরা তাকে বাধা দেব, বোঝাবো তাকে। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। আরে ধলা, এত নড়িস না রে বাবা, আজ হাটে যাবি। তোকে তো আজ রাজপুত্রের মতো লাগতে হবে। চৌধুরী বাবু নাকি আজ হাটে আসবে, তোকে দেখলেই যেন পছন্দ হয়ে যায়। ওরে বাপরে, সিধু, তুই তো দেখছি গরুর পেছনে নিজের বাড়ির সব সাবান শেষ করে দিবি। কিরে ভাই, গরুর যা রং, সাবান না দিলেও এমনিতেও তো ওরে ফর্সা লাগে। আরে দেবেন ভাই, তুমি অত কিছু বুঝবা না। ও আমার জানের জান। হাটে নেওয়ার আগে ওরে একটু সাজিয়ে না নিলে আমার ভালো লাগবে না। তা তো বুঝলাম, কিন্তু একটা কথা বলবো, রাগ করবি না তো? আরে না ভাই, তুমি তো আমার বন্ধু, রাগ করব কেন বলো? তুই এই দামি সাবানটা গরুর গায়ে না ঘষে নিজের মুখে একটু ঘষলে পারতিস। গরু তো এমনিতেই সাদা, তুই তো পুরাই অমাবস্যার রাত। একটু সাবান মাখলে যদি তোর শরীর থেকে পূর্ণিমার চাঁদের মতো একটু আলো বের হতো, তাহলে তো সেই হতো। দেবেন ভাই, তুমি ঠিকই বলেছ। আমি কালো, কিন্তু কি জানো, ওপরের রং তো রোদে পুড়লে আরো কালো হয়। আবার সাবান মাখলে ময়লা কাটে, কিন্তু রং বদলায় না। আসল সৌন্দর্য তো চামড়ায় না ভাই, আসল সৌন্দর্য থাকে মনে। মানে? মানে হলো, আমার ধলা আজ হাটে বিক্রি হবে, তাই ওর চকচকে হওয়া দরকার। আর আমাকে তো আর কেউ কিনবে না। আমার মনটা যদি পরিষ্কার থাকে তবেই আমি খুশি। চামড়া কালো হলে সমস্যা নেই রে ভাই, মনটা পরিষ্কার হওয়াই আসল। সিধুর কথা শুনে দেবেনের ফাজলামি করা মুখটা একটু গম্ভীর হয়ে যায়। সে বুঝতে পারে সিধু খুব বড় একটা কথা সহজ করে বলে দিয়েছে। তোর এই এক দোষ সিধু, তুই এত ভালো ভালো কথা বলিস যে তোকে নিয়ে মজাও করা যায় না। যা, তুই জিতেছিস, এবার চল, দেরি হয়ে যাচ্ছে। হাট তো শুরু হয়ে গেল বলে। হ্যাঁ, চলো চলো ধলা রে, চল বাবা, আজ তোর কপালে কি আছে কে জানে। বাহ, এই গরুটা তো বেশ নাদুস নদুস, রংটাও একদম খাসা। ওহে বাপু,
তা তোমার এই গরুর দাম কত? আরে চৌধুরী বাবু যে, আপনার তো পুরাই জমিদারি চোখ। পুরা হাটে এমন গরু আর দ্বিতীয়টা নাই। এই গরুর দাম একদম ৮০,০০০ টাকা, এর ১ পয়সা কম হবে না। কি বলো, ৮০,০০০? দামটা একটু বেশি হয়ে গেল না? কি যে বলেন চৌধুরী বাবু, এই গরু সোনার টুকরা, কোনো রোগবালাই নাই, যা খায় তাই হজম হয়, দিনে ১০ সের দুধ দেবে। সিধু দেবেনের কথা শুনে অস্বস্তিতে পড়ে যায়। সে জানে গরুর পেটে একটু সমস্যা আছে এবং দামটা অনেক বেশি চাওয়া হচ্ছে। সে আর চুপ থাকতে পারে না। চৌধুরী বাবু, আমার বন্ধু একটু বাড়িয়ে বলেছে। আপনি ৮০,০০০ দেবেন না, আর গরুটার একটা সমস্যা আছে, সেটা না বলে আমি গরু বেচতে পারবো না। আরে বলদ, তুই চুপ কর। বড় পার্টি, হাতে লক্ষ্মী আসছে, আর তুই এখন ঝামেলা পাকাচ্ছিস। না দেবেন ভাই, মিথ্যে বলে লোক ঠকানো যে মহাপাপ। বাবু, এই গরুর পেটে একটু সমস্যা আছে। শক্ত খড় দিলে হজম করতে পারে না, নরম ঘাস খাওয়াতে হয়। আর দুধ ৮-১০ সের না, বড়জোর ৫ সের দেবে। এর দাম ৫০,০০০-এর বেশি হওয়া উচিত না। আপনি ৫০,০০০ই দেন। তোমার নাম কি বাবা? আগে আমার নাম সিধু। সিধু, আমি হাটে গরু কিনতে এসেছিলাম, কিন্তু গরুর চেয়ে দামি রত্ন পেয়ে গেলাম। আজকালকার দিনে নিজের ক্ষতি করে কেউ সত্য কথা বলে না। তোমার সততা দেখে আমি মুগ্ধ। বাবু, শতটাই তো গরিবের পুঁজি, ওটা হারালাম মানে তো সব হারালাম। ঠিক বলেছ। শোনো সেধু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়ে মিথিলার জন্য অনেক দিন ধরে সৎ পাত্র খুঁজছিলাম। রূপ দিয়ে কি হবে যদি মন কালো হয়? আমি চাই তুমিই আমার জামাই হও। তুমি কি রাজি? আপনি আপনি কি বলছেন বাবু? আমি আমি কালো, গরিব গোয়ালার ছেলে, আর আপনি চৌধুরী সাহেব। কালো তো কৃষ্ণেরও গায়ের রং ছিল বাবা। গুণের কদর যে করে না সে মানুষ না। আমি কথা দিলাম, এই মাসেই মিথিলার সাথে তোমার বিয়ে। তুমি রাজি তো? সিধু কথা বলতে পারে না, শুধু ছল ছল চোখে মাথা নাড়ায়। দেবেন বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে থাকে। কল্যাণী, ও কল্যাণী, কোথায় গেলে সব? আরে জলদি এসো, একটা বিরাট সুখবর আছে। কি গো, এত হইচই করছো কেন? বলি লটারি জিতলে নাকি? লটারির চেয়েও বড় কিছু জিতেছে গিন্নি। আমাদের মিথিলার জন্য একটা হীরের টুকরো ছেলে খুঁজে পেয়েছি। আজই কথা পাকা করে এলাম রো। উমা, তাই নাকি? তা ছেলে কি করে? ডাক্তার না ব্যারিস্টার, নাকি বিলেত ফেরত কোনি সাহেব? না মানে, ছেলে বিলেত ফেরত না, তবে খাঁটি সোনা। গ্রামের হাটে গরু কেনা বেচা করে। নাম তার সিধু। কল্যাণীর মুখের হাসি নিমিষেই মিলিয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারলেন না নিজের কানকে। কি বললে? গরু বেচে? ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? চৌধুরী বাড়ির একমাত্র মেয়ের জামাই হবে গরু ব্যবসায়ী? আহ কল্যাণী, উত্তেজিত হয়েও না। ছেলেটার পেশা ছোট হতে পারে, কিন্তু মনটা অনেক বড়। আজ হাটে সে আমাকে ঠকাতে পারত, কিন্তু ঠকাইনি। এমন সৎ ছেলে আজকাল হারিকেন দিয়ে খুঁজলেও পাবে না। সততা দিয়ে কি আমি ভাত রাঁধবো নাকি? হ্যাঁ, বংশমর্যাদা বলে তো একটা কথা আছে। আচ্ছা, বাদ দাও। ছেলে দেখতে কেমন সেটা বলো। নিশ্চয়ই কার্তিকের মতো সুন্দর। মানে গুণের বিচারে দেখতে গেলে গায়ের রংটা একটু বেশ কালোই বলা চলে। তার চেহারা দেখে মনে হলো তিনি আকাশ থেকে পড়েছেন। কালো? ওগো, তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করাবে? আমার দুধে আলতা গায়ের রঙের মেয়ে, রাজকন্যার মতো রূপ তার, আর তার সাথে তুমি বিয়ে দেবে ওই কয়লার বস্তার? ছি কল্যাণী, মানুষের গায়ের রং নিয়ে এমন কথা বলতে নেই। কয়লা থেকেই তো হিরে পাওয়া যায়। সিধু দেখতে কালো হতে পারে, কিন্তু মিথিলাকে সে রানীর মতো রাখবে। থামো তুমি, তোমার ওই ফিলসফি তোমার কাছেই রাখো। লোকে শুনলে কি বলবে?
বলবে চৌধুরী সাহেব টাকার লোভে মেয়ের বিয়ে দিয়েছে এক ভূতের সাথে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না, এই আমি বলে দিলাম। আরে কল্যাণী, আমি কথা দিয়ে এসেছি, আর চৌধুরী বংশের কথা মানে পাথরের রেখা। মিথিলার বিয়ে সেধুর সাথেই হবে। তুমি অহেতুক ঝামেলা করো না তো। দেখব, আমিও দেখব কি করে ওই কালো আপদ আমার বাড়িতে ঢোকে। সিধু যেই ঘুমটাতে সরালো, মিথিলা মুখ তুলে তাকালো। সিধুর কুচকুচে কালো মুখটা হঠাৎ ভেসে উঠতেই মিথিলা চমকে উঠল। ও মাগো, কে কে এটা? ভূত, ভূত, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! তুমি ভয় পেও না মিথিলা, আর এভাবে চিৎকার করো না। আমি কোনো ভূত নই, আমি ডাকাতও নই, আমি সিধু, তোমার স্বামী। তুমি তুমি আমার স্বামী? কিন্তু তুমি এত কালো কেন? তোমাকে দেখে মনে হলো যেন যমদূত সামনে দাঁড়িয়ে আছে। হায় রে পোড়া কপাল! আমার বাবা এ কার সাথে আমার বিয়ে দিল? সিধুর বুকে কথাগুলো তীরের মতো বিঁধল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে একটু হাসল। সে খাটে বসল না, মেঝেই একটা মাদুর পেতে বসল। মিথিলা, আমি জানি আমাকে দেখতে অসুন্দর, আমাকে দেখে সবাই ভয় পায়, হাসাহাসি করে। আর তুমি যেহেতু রাজকন্যা, সেহেতু তোমার স্বপ্ন ছিল রাজপুত্রের সাথে বিয়ে হবে। সেখানে আমার মতো কালো মানুষকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সিধুর গলার স্বর এত মায়াভরা ছিল যে মিথিলা কান্না থামিয়ে তাকালো। শোনো মিথিলা, আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু বিশ্বাস করো, এই কালো চামড়ার নিচে যে মনটা আছে সেটা কখনো তোমাকে কষ্ট দেবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাকে আগলে রাখব। আমি হয়তো দেখতে রাজপুত্রের মতো নই, কিন্তু আমার ভালোবাসা খাঁটি। আপনি আপনি নিচে বসলেন কেন? যাতে তুমি ভয় না পাও। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি তো? রং দিয়ে বিচার না করে মানুষ হিসেবে আমাকে একটু সময় দিও, তাহলেই আমি খুশি। মিথিলা কিছু বলল না, কিন্তু তার চোখের আতঙ্ক কেটে গিয়ে সেখানে বিস্ময় আর কৌতূহল দেখা দিল। সে বুঝতে পারল এই লোকটা আর 10 জনের মতো নয়। আরে থামো থামো সব। ওরে সবাই দেখো, আমাদের চৌধুরী বাড়ির রাজপুত্তর যাচ্ছে। রাস্তা ছাড়ো সব, রাস্তা ছাড়ো। কিরে সিধু, বিয়ে করে তো একদম লাট সাহেব হয়ে গেছিস। তা একটা কথা বলতো ভাই, চৌধুরী সাহেব কি বিয়ের আগে চোখে কাঠের চশমা পরেছিলেন, নাকি তার চোখে ছানি পড়েছিল যে তোর মতো একটা কালুর সাথে তার পরীর মতন সুন্দরী মেয়েকে বিয়ে দিলেন? নাকি আজকাল জাদুবিদ্যা চর্চা করছিস? শোনো মহেশদা, একদম বাজে কথা বলবে না কিন্তু। আমাদের রাস্তা ছাড়ো, আমরা বাড়ি যাব। তুই চুপ কর চামচা, আমি সিধুর সাথে কথা বলছি, তোর সাথে না। আমাদের মাঝে তুই একদম কথা বলবি না। তোর জিভ আমি টেনে আমি ছিঁড়ে ফেলবো মহেশ। মানুষের গায়ের রং নিয়ে ঠাট্টা করিস, ছোট লোক কোথাকার। দেবেন, থাম, গায়ে হাত তুলিস না, পরে ঝামেলা হবে। কিন্তু সিধু, ও তোকে যা তা বলছে আর তুই চুপ করে শুনবি? বলতে দে দেবেন, কয়লাকে ধুইলে কি ময়লা যায়? ওরা হাসছে হাসুক, ওপরওয়ালা তো দেখছেন কে সুন্দর আর কে কুৎসিত। চামড়ার রং কালো হলে হয়তো সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু মনের রং কালো হলে তা ধোয়া সাবান এখনো আবিষ্কার হয়নি রে ভাই। চল এখান থেকে। ওগো, শুনছো? এসো, খেতে এসো। বাবা আজ বাইরে খেয়েছেন, আজ আমরা 3 জনেই খাবো। দাঁড়াও, খবরদার, ওই চেয়ারে তুমি বসবে না। মা, তুমি এভাবে চিৎকার করছো কেন? ও খেতে বসবে তো? খেতে বসবে বুঝলাম, কিন্তু চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্যতা সবার থাকে না। ওই দামি কাঠের চেয়ারে কয়লার দাগ লেগে যাবে। মা, তুমি কি পাগল হয়ে গেলে? উনি আমার স্বামী, এই বাড়ির জামাই। তুমি তো কি কাজের লোকের মতো নিচে বসে খেতে বলছো কেন?
আমি এটা মানব না। উনি টেবিলেই বসবেন। তুই চুপ কর মিথিলা, অত বেশি বুঝিস না। গরু চড়ানো যার পেশা, টেবিল চেয়ারে বসার কায়দা সে জানে না, ও নিচেই বসবে। এটাই আমার শেষ কথা। ছি মিথিলা, গুরুজনদের মুখের ওপর কথা বলতে নেই। মা ঠিকই বলেছেন। আমরা গ্রামের মানুষ, আমরা মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। চেয়ার টেবিলে বসে খেলে আমার পেটে ভাত হজম হতে চায় না। নিচে বসেই আমার শান্তি। সিধু ডাইনিং রুমের এক কোণায় মেঝের ওপর থালা পেতে বসে পড়ে। সে এমনভাবে খেতে শুরু করে যেন কিছুই হয়নি। মা, আপনার হাতের রান্না কিন্তু অমৃত হয়েছে, বিশেষ করে এই ডালটা। মানুষটা দেখতে কালো হতে পারে, কিন্তু মনটা সত্যি অনেক বড়। হে সৃষ্টিকর্তা, কেন আমাকে এমন রূপ দিয়ে পাঠালে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবু কেন সবাই আমাকে ঘৃণা করে? শাশুড়ি মা আমাকে মানুষ মনে করেন না, গ্রামের লোক আমাকে দেখে হাসে। আজ আমার জন্যে মিথিলাকেও কথা শুনতে হচ্ছে। আমি বেঁচে থাকলে মিথিলার জীবনটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। সব অপমান ধুয়ে যাক এই নদীর জলে। সিধু চোখ মুছে দীর্ঘশ্বাস নেয়। না সিধু, যেও না, থামো, আমার কথা শোনো। আমাকে মরতে দাও, আমি একটা কয়লার টুকরো। আমার জন্য তোমার সুন্দর জীবনে কালি লাগছে। আমাকে যেতে দাও, আমি তোমার এই দুঃখ দেখতে পাচ্ছি না। খবরদার, আর এক পাও এগোবে না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? কিভাবে বাঁচবে মানে? আমি তো তোমার লজ্জার কারণ। সবাই বলে আমি নাকি তোমার যোগ্য নই। আমি কালো, কয়লার টুকরা। চুপ করো, কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি গত কয়েকদিন ধরে দেখেছি তুমি কত অপমান সহ্য করেছো, শুধু আমার আর বাবার সম্মানের জন্য। যে মানুষটা এত ভালো, তার গায়ের চামড়া কালো না ফর্সা তাতে কি আসে যায়? কিন্তু মিথিলা, তুমি তো রাজপুত্রের মতো স্বামী চেয়েছিলে। চেয়েছিলাম, কিন্তু এখন বুঝলাম রূপ দুদিনের, কিন্তু গুণ সারা জীবনের। রূপ দিয়ে কি হবে যদি মানুষটাই না থাকে? আমি তোমাকে চিনতে পেরেছি সিধু। তুমি বাইরে কালো হতে পারো, কিন্তু তোমার ভেতরটা হীরার মতো উজ্জ্বল। তুমি আমাকে ছেড়ে যেও না। সিধু স্তব্ধ হয়ে মিথিলার দিকে তাকিয়ে থাকে। সে এই প্রথম মিথিলার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পায়। সিধুর মনের সব কষ্ট যেন এক নিমেষে দূর হয়ে যায়। আমি কথা দিচ্ছি মিথিলা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না। তোমার এই বিশ্বাস আমি রাখবো। এই, কে আছিস? সব বেরোয় আয়। আজ আমরা চৌধুরী বাড়ির সব সোনাদানা নিয়ে তবেই যাব। আজ আমাদের কেউ থামাতে পারবে না। আরে কারা তোমরা? এত রাতে আমার বাড়িতে তোমরা কি চাও? চিনিস না আমাদের? আমরা হলাম জমদূত। বুড়ো, বেশি কথা না বলে আলমারির চাবিটা বের কর, আর তোর গিন্নির গায়ের সব গয়না খুলে দিতে বল। দেরি করলেই গর্দানে কোপ পড়বে কিন্তু, বুঝলি? ও মাগো, ডাকাত! ওগো, এরা তো সব নিয়ে যাবে। ওই কৃপণ গিন্নি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে জানি। দে বলছি, এক্ষুনি দে। খবরদার, আমার স্ত্রীর গায়ে হাত তুলবে না। তোমরা টাকা চাও তো আমি দিচ্ছি, কিন্তু তোমরা এমন হিংস্র হইও না। আমি সব দিচ্ছি। চুপ কর বুড়ো, তোর হুকুম শোনার সময় আমার নাই। ওই, কে আছিস? এদের দুজনকে বাঁধ, আজ এদের সব লুট করে নেব। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ডাকাত আমাদের মেরেছেন লোগো। সিধু, মিথিলা, কেউ আছো? চিৎকার করে লাভ নাই। গ্রামের কেউ এখন তোদের বাঁচাতে আসবে না। আজই তোদের শেষ রাত।
খবরদার, আমার পরিবারের গায়ে একটা আঁচড় দিলে আমি তোদের একদম পুঁতে ফেলবো। সিধুর চোখে দিয়ে যেন আগুন বের হচ্ছে। কে রে? ও, সেই কালো জামাই। ধর তোরা, আজ একেই আগে শেষ করব। মহেশের ইশারায় দুইজন ডাকাত সিধুর দিকে তেড়ে যায়, কিন্তু সিধু গ্রামের ছেলে, ষাঁড়ের সাথে কুস্তি করে তার গায়ে অসুরের শক্তি। সে লাঠিটা ঘুরিয়ে সপাত করে একজনের পায়ে বাড়ি মারে, আর একজনের পিঠে। ডাকাত দুটো ব্যথায় কোঁকিয়ে মাটিতে পড়ে যায়। আমি গোয়ালার ছেলে, দুধ খেয়ে বড় হয়েছি। তোদের মতো চোর ডাকাতদের সোজা করতে আমার 1 মিনিটও লাগবে না, বুঝলি? সময় থাকতে তাড়াতাড়ি পালা। ওরে, এ তো দেখি শয়তান মহেশ। কিরে, তোর তো সাহস কম না? তুই আমার শ্বশুর বাড়ি হামলা করেছিস? মহেশ দেখল তার পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, এবং সিধুর মারের যা জোর, আর একটু থাকলে হাড়গোড় আস্ত থাকবে না। ওরে, পালা পালা সব! এ কোনো সাধারণ মানুষ না রে, এ তো সাক্ষাৎ যমদূত। জান নিয়ে ভাগ রে, ভাগ! বাবা, মা, আপনারা ঠিক আছেন তো? ওরা আপনাদের গায়ে হাত দেয়নি তো? কল্যাণী ফ্যাল ফ্যাল করে সিধুর দিকে তাকিয়ে থাকেন। তার চোখে এখন আর ঘৃণা নেই, আছে অপার বিস্ময় আর লজ্জা। তুমি তুমি নিজের প্রাণের মায়া না করে আমাদের বাঁচালে। আমি তোমাকে কত অপমান করেছি, খেতে দিইনি, আর তুমি জমের মুখ থেকে আমাদের ফিরিয়ে আনলে। মা, সন্তান কি কখনো বাবা মায়ের ওপর রাগ করে থাকতে পারে? আপনারা আমার গুরুজন, আপনাদের রক্ষা করা তো আমার ধর্ম। সিধুর কথা শুনে কল্যাণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি বুঝতে পারেন গায়ের চামড়া কালো হলেও এই ছেলের মনটা খাঁটি সোনায় মোড়ানো। সিধু, বাবা, একটু এদিকে আয় তো। মা, আপনি এ কি করছেন? আমি আপনার ছেলের মতো। ছেলের মতো না রে বাবা, তুই আমার নিজের ছেলের চেয়েও বেশি। আমি কত বড় পাপ করেছি। চামড়ার রং দেখে আমি তোকে বিচার করেছি, অপমান করেছি, অথচ কাল রাতে তুই নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচালি। আমি হীরের টুকরো চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার সংসারের কলঙ্ক, কিন্তু আজ বুঝলাম তুই আমার ঘরের আলো। আমাকে মাফ করে দে বাবা। ছি মা, আমার কাছে আপনি ক্ষমা চাইবেন না। বড়রা ছোটদের উপর রাগ করতেই পারে। আপনার ভুল ভেঙেছে, এতেই আমি খুশি। আর কালো ফর্সা তো ওপরওয়ালার দান, এতে মানুষের কোনো হাত নেই মা। দেখেছ কল্যাণী, আমি বলেছিলাম না, সোনা যেমন আগুনে পুড়লে খাঁটি হয়, সিধুও তেমনি অপমানে পুড়ে নিজেকে প্রমাণ করেছে। আজ সারা গ্রামের লোক সিধুর প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলছে চৌধুরী বাড়ির জামাই শুধু দেখতেই কালো, কিন্তু কাজে কর্মে সে সত্যিকারের বীর। বাবা ঠিকই বলেছেন। আজ আমার বুকটা গর্বে ভরে রয়েছে। আমি খুব ভাগ্যবান যে আমি সিধুর মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। ও আমাকে শিখিয়েছে বাইরের রূপ দুদিনের, কিন্তু মনের সৌন্দর্য চিরদিনের। মানুষের পরিচয় তার গায়ের রঙে নয়, তার গুণ ও কর্মে। সুন্দর মনই হলো মানুষের আসল অলংকার।